প্রথম পরিচ্ছেদ। নগেন্দ্রের নৌকা যাত্রা। নগেন্দ্র দত্ত নৌকারোহণে যাইতেছিলেন। জ্যৈষ্ঠ মাস, তুফানের সময়। ভার্যা সূর্যমুখী মাথার দিব্য দিয়া বলিয়া দিয়াছিলেন, দেখিও নৌকা সাবধানে লইয়া যাইও, তুফান দেখিলে লাগাইও, ঝড়ের সময় কখনো নৌকায় থাকিও না। নগেন্দ্র স্বীকৃত হইয়া নৌকারোহণ করিয়াছিলেন, নহিলে সূর্যমুখী ছাড়িয়া দেন না। কলিকাতা না গেলেও নহে, অনেক কাজ ছিল। নগেন্দ্রনাথ মহাধনবান ব্যক্তি, জমিদার। তাহার বাসস্থান গোবিন্দপুর। যে জেলায় সেই গ্রাম, তাহার নাম গোপন রাখিয়া হরিপুর বলিয়া তাহার বর্ণনা করিব। নগেন্দ্রবাবু যুবা পুরুষ, বয়ক্রম 63 বর্ষমাত্র। নগেন্দ্রনাথ আপনার বজ্রায় যাইতেছিলেন। প্রথম 2-1 দিন নির্বিঘ্নে গেল। নগেন্দ্র দেখিতে দেখিতে গেলেন। নদীর জল অবিরল চলচল চলিতেছে, ছুটিতেছে, বাতাসে নাচিতেছে, রৌদ্রে হাসিতেছে, আবর্তে ডাকিতেছে। জল অশ্রান্ত, অনন্ত ক্রীড়াময়। জলের ধারে তীরে তীরে মাঠে মাঠে রাখালেরা গরু চড়াইতেছে। কেহ বা বৃক্ষের তলায় বসিয়া গান করিতেছে, কেহ বা তামাকু খাইতেছে, কেহ বা মারামারি করিতেছে, কেহ বা ভুজা খাইতেছে। কৃষকে লাঙল চষিতেছে, গরু ঠ্যাঙাইতেছে, গরুকে মানুষের অধিক করিয়া গাল দিতেছে। কৃষাণকেও কিছু কিছু ভাগ দিতেছে। ঘাটে ঘাটে কৃষকের মহিষীরাও কলসি, ছেঁড়া কাঁথা, পচা মাদুর, রূপার তাবিজ, নাকছাবি, পিতলের পৈচে, 2 মাসের ময়লা পরিধেয় বস্ত্র, মসীনিন্দিত গায়ের বর্ণ, রুক্ষ কেশ লইয়া বিরাজ করিতেছেন। তাহার মধ্যে কোন সুন্দরী মাথায় কাদা মাখিয়া মাথা ঘষিতেছেন, কেহ ছেলে ঠ্যাঙাইতেছেন, কেহ কোনো অনুদিষ্টা অব্যক্ত নাম্নী প্রতিবাসিনীর সঙ্গে উদ্দেশ্যে কোন্দল করিতেছেন, কেহ কাষ্ঠে কাপড় আছড়াইতেছেন। কোনো কোনো ভদ্রগ্রামের ঘাটের কুলকামিনীরা ঘাট আলো করিতেছেন, প্রাচীনরা বক্তৃতা করিতেছেন, মধ্যবয়স্কারা শিব পূজা করিতেছেন, যুবতীরা ঘোমটা দিয়া ডুব দিতেছেন, আর বালক বালিকারা চেঁচাইতেছে, কাদা মাখিতেছে, পূজার ফুল কুড়াইতেছে, সাঁতার দিতেছে, সকলের গায়ে জল ছিটিতেছে। কখনো কখনো ধ্যানে মগ্না মুদ্রিত নয়না কোনো গৃহিণীর সম্মুখস্থ কাদার শিব লইয়া চলাইতেছে। ব্রাহ্মণ ঠাকুরেরা নিরীহ ভালো মানুষের মতো আপন মনে গঙ্গাস্তব পড়িতেছেন, পূজা করিতেছেন। একবার আকণ্ঠ নিমজ্জিতা কোনো যুবতীর প্রতি অলক্ষ্যে চাহিয়া লইতেছেন। আকাশে সাদা মেঘ রৌদ্রতপ্ত হইয়া ছুটিতেছে, তাহার নিচে কৃষ্ণ বিন্দুবৎ পাখি উড়িতেছে। নারিকেল গাছে চিল বসিয়া রাজমন্ত্রীর মতো চারিদিক দেখিতেছে। কাহার কিসে ছো মারিবে? বক ছোট লোক কাদা ঘাটিয়া বেড়াইতেছে, ডাহুক রসিক লোক ডুব মারিতেছে, আর পাখি হালকা লোক কেবল উড়িয়া বেড়াইতেছে। হাটুরিয়া নৌকা হটর হটর করিয়া যাইতেছে। আপনার প্রয়োজনে খেয়া নৌকা গজেন্দ্র গমনে যাইতেছে, পরের প্রয়োজনে। বোঝাই নৌকা যাইতেছে না, তাহাদের প্রভুর প্রয়োজন মাত্র। নগেন্দ্র প্রথম 2-1 দিন দেখিতে দেখিতে গেলেন। পরের একদিন আকাশে মেঘ উঠিল, মেঘ আকাশ ঢাকিল, নদীর জল কালো হইল, গাছের মাথা কাটা হইল, মেঘের কোলে বক উড়িল, নদী নিস্পন্দ হইল। নগেন্দ্র নাবিকদিগকে আজ্ঞা করিলেন, নৌকাটা কিনারায় বাঁধিও। রহমত মোল্লা তখন নেমাজ করিতেছিল, কথার উত্তর দিল না। রহমত আর কখনো মাঝিগিরি করে নাই। তাহার নানার খালা মাঝির মেয়ে ছিল, তিনি সেই গর্বে মাঝিগিরির উমেদার হইয়াছিলেন, কপালক্রমে সিদ্ধকাম হইয়াছিলেন। রহমত হাঁকে ডাকে খাটো নন। নেমাজ সমাপ্ত হইলে বাবুর দিকে ফিরিয়া বলিলেন, ভয় কি হুজুর, আপনি নিশ্চিন্ত থাকুন। রহমত মোল্লার এত সাহসের কারণেই যে কিনারা অতি নিকট। অবিলম্বেই কিনারায় নৌকা লাগিল। তখন নাবিকেরা নামিয়া নৌকা কাচি করিল। বোধ হয় রহমত মোল্লার সঙ্গে দেবতার কিছু বিবাদ ছিল। ঝড় কিছু গুরুতর বেগে আসিল, ঝড় আগে আসিল। ঝড় ক্ষণেক কাল গাছপালার সঙ্গে মল্লযুদ্ধ করিয়া সহোদর বৃষ্টিকে ডাকিয়া আনিল। তখন 2 ভাই বড় মাতামাতি আরম্ভ করিল। ভাই বৃষ্টি, ভাই ঝড়ের কাঁধে চড়িয়া উড়িতে লাগিল। 2 ভাই গাছের মাথা ধরিয়া নোয়ায়, ডাল ভাঙে, লতা ছেড়ে, ফুল লোপে, নদীর জল উড়ায়, নানা উৎপাত করে।
এক ভাই রহমত মোল্লার টুপি উড়াইয়া লইয়া গেল, আরেক ভাই তাহাদের দাড়িতে প্রস্রবণের সৃজন করিল। দাড়িরা পাল মুড়ি দিয়া বসিল। বাবু সব সারসি ফেলিয়া দিলেন। ভৃত্যেরা নৌকা সজ্জা সকল রক্ষা করিতে লাগিল। নগেন্দ্র বিষম সংকটে পড়িলেন। নৌকা হইতে ঝড়ের ভয়ে নামিলে নাবিকেরা কাপুরুষ মনে করিবে, না নামিলে সূর্যমুখীর কাছে মিথ্যাবাদী হইতে হয়। কেহ কেহ জিজ্ঞাসা করিবেন, তাহাতেই বা ক্ষতি কি? আমরা জানি না, কিন্তু নগেন্দ্র ক্ষতি বিবেচনা করিতেছিলেন। এমতো সময় রহমত মোল্লা স্বয়ং বলিল, হুজুর, পুরাতন কাছি, কি জানি কি হয়, ঝড় বড় বাড়িল, নৌকা হইতে নামিলে ভালো হইত। সুতরাং নগেন্দ্র নামিলেন। নিরাশ্রয়ে নদী তীরে ঝড় বৃষ্টিতে দাঁড়ানো কাহারও সুসাধ্য নহে। বিশেষ সন্ধ্যা হইল, ঝড় থামিল না। সুতরাং আশ্রয়ানুসন্ধানে যাওয়া কর্তব্য বিবেচনা করিয়া নগেন্দ্র গ্রামাভিমুখে চলিলেন। নদী তীর হইতে গ্রাম কিছু দূরবর্তী। নগেন্দ্র পদব্রজে কর্দমময় পথে চলিলেন। বৃষ্টি থামিল, ঝড়ও অল্পমাত্র রহিল, কিন্তু আকাশ মেঘ পরিপূর্ণ। সুতরাং রাত্রে আবার ঝড় বৃষ্টির সম্ভাবনা। নগেন্দ্র চলিলেন, ফিরিলেন না। আকাশে মেঘাড়ম্বর, কারণ রাত্রি প্রদোষকালেই ঘনান্ধত্বময়ী হইল। গ্রাম, গৃহ, প্রান্তর, পথ, নদী কিছুই লক্ষ্য হয় না। কেবল বনবিট্টপি সকল সহস্র সহস্র খদ্যোতমালা পরিমণ্ডিত হইয়া হীরকখচিত কৃত্রিম বৃক্ষের ন্যায় শোভা পাইতেছিল। কেবলমাত্র গর্জন বিরত শ্বেত কৃষ্ণাভ মেঘমালার মধ্যে রস্যদীপ্ত সৌদামিনী মধ্যে মধ্যে চমকিতেছিল। স্ত্রীলোকের ক্রোধ একেবারে হ্রাসপ্রাপ্ত হয় না। কেবলমাত্র নববাড়ি সমাগম প্রফুল্ল ভেকেরা উৎসব করিতেছিল। বিপ্লবী ঝিল্লিবর মনোযোগপূর্বক লক্ষ্য করিলে শোনা যায়, রাবণের চিতার ন্যায় অশ্রান্ত রব করিতেছে, কিন্তু বিশেষ মনোযোগ না করিলে লক্ষ্য হয় না। শব্দের মধ্যে বৃক্ষাগ্র হইতে বৃক্ষপত্রের উপর বর্ষাবিশিষ্ট বাড়িবিন্দুর পতন শব্দ, বৃক্ষতলস্থ বর্ষাজলে পত্রচ্যুত জলবিন্দু পতন শব্দ, পতিস্থ অনিঃসৃত জলে শৃগালের পদসঞ্চরণ শব্দ, কদাচিৎ বৃক্ষারূঢ় পক্ষীর আর্দ্র পক্ষের জল মোচনার্থ পক্ষাবিধুনন শব্দ, মধ্যে মধ্যে শমিতপ্রায় বায়ুর ক্ষণিক গর্জন, তৎসঙ্গে বৃক্ষপত্রচ্যুত বাড়িবিন্দু সকলের এককালীন পতন শব্দ। ক্রমে নগেন্দ্র দূরে একটা আলো দেখিতে পাইলেন। জলপ্লাবিত ভূমি অতিক্রম করিয়া বৃক্ষচ্যুত বাড়ি কর্তৃক সিক্ত হইয়া বৃক্ষতলস্থ শৃগালের ভীতি বিধান করিয়া নগেন্দ্র সেই আলোকাভিমুখে চলিলেন। বহু কষ্টে আলোক সন্নিধি উপস্থিত হইলেন। দেখিলেন এক ইষ্টক নির্মিত প্রাচীন বাসগৃহ হইতে আলো নির্গত হইতেছে। গৃহের দ্বার মুক্ত। নগেন্দ্র ভৃত্যকে বাহিরে রাখিয়া গৃহ মধ্যে প্রবেশ করিলেন। দেখিলেন গৃহের অবস্থা ভয়ানক। দ্বিতীয় পরিচ্ছেদ। দ্বীপ নির্বাণ। গৃহটি নিতান্ত সামান্য নহে, কিন্তু এখন তাহাতে সম্পদ লক্ষণ কিছুই নাই। প্রকোষ্ঠ সকল ভগ্ন, মলিন, মনুষ্য সমাগম চিহ্ন বিরহিত। কেবলমাত্র পেচক, মুশিক ও নানাবিধ কীট পতঙ্গাদি সমাকীর্ণ। একটিমাত্র কক্ষে আলো জ্বলিতেছিল। সেই কক্ষ মধ্যে নগেন্দ্র প্রবেশ করিলেন। দেখিলেন কক্ষমধ্যে মনুষ্য জীবনোপযোগী দুই একটা সামগ্রী আছে মাত্র, কিন্তু সে সকল সামগ্রী দারিদ্র ব্যঞ্জক। দুই একটা হাঁড়ি, একটা ভাঙা উনান, 3-4খানা তৈজস, ইহাই গৃহালঙ্কার। দেওয়ালে কালি, কোণে ঝুলি, চারিদিকে আরশোলা, মাকড়সা, টিকটিকি, ইন্দুর বেড়াইতেছে। এক ছিন্ন শয্যায় একজন প্রাচীন শয়ন করিয়া আছেন। দেখিয়া বোধ হয় তাহার অন্তিমকাল উপস্থিত। চক্ষু ম্লান, নিঃশ্বাস প্রখর, ওষ্ঠকম্পিত। শয্যাপার্শ্বে গৃহচ্যুত ঈশ্বরখণ্ডের উপর একটি মৃন্ময় প্রদীপ, তাহাতে তৈলাভাব। সহ্যপরিস্থ জীবন প্রদীপেও তাহাই। আর শয্যাপার্শ্বেও আর এক প্রদীপ ছিল। এক অনিন্দিত গৌরকান্তি স্নিগ্ধ জ্যোতির্ময় রূপিণী বালিকা। তৈলহীন প্রদীপের জ্যোতি
অপ্রখর বলিয়াই হোক অথবা গৃহবাসী দুইজন আশুভাবী বিরহের চিন্তায় প্রগাঢ়তর বিমনা থাকার কারণেই হোক, নগেন্দ্রের প্রবেশকালে কেহই তাহাকে দেখিল না। তখন নগেন্দ্র দ্বার দেশে দাঁড়াইয়া সেই প্রাচীনের মুখনির্গত চরমকালিক দুঃখের কথা সকল শুনিতে লাগিলেন। এই দুইজন প্রাচীন এবং বালিকা এই বহু লোকপূর্ণ লোকালয়ে নিঃসহায়। একদিন ইহাদিগের সম্পদ ছিল, লোকজন, দাসদাসী, সহায়, সৌষ্ঠব সব ছিল, কিন্তু চঞ্চল কমলার কৃপার সঙ্গে সঙ্গে একে একে সকলই গিয়াছিল। সদ্য সমাগত দারিদ্র্যের পীড়নে পুত্রকন্যার মুখমণ্ডল হিম নিষিক্ত পদ্মবৎ দিন দিন ম্লান স্নান দেখিয়া অগ্রেই গৃহিণী নদী সৈকত শয্যায় শয়ন করিলেন, আর সকল তারাগুলিও সেই চাঁদের সঙ্গে নিবিল। এক বংশধর পুত্র, মাতার চক্ষের মণি, পিতার বার্ধক্যের ভরসা, সেও পিতৃসমক্ষে চিতারোহণ করিল। কেহ রহিল না, কেবল প্রাচীন আর এই লোকমনোমোহিনী বালিকা সেই বিজন বনবেষ্টিত ভগ্ন গৃহে বাস করিতে লাগিল। পরস্পরের একমাত্র উপায়। কুন্দনন্দিনী বিবাহের বয়স অতিক্রম করিয়াছিল, কিন্তু কুন্দ পিতার অন্ধের ষষ্ঠী। এই সংসার বন্ধনের এখন একমাত্র গ্রন্থি। বৃদ্ধ প্রাণ ধরিয়া তাহাকে পরহস্তে সমর্পণ করিতে পারিলেন না। আর কিছুদিন যাক, কুন্দকে বিলাইয়া দিয়া কোথায় থাকিব, কি লইয়া থাকিব, বিবাহের কথা মনে হইলে বৃদ্ধ এইরূপ ভাবিতেন। একথা তাহার মনে হইত না যে যেদিন তাহার ডাক পড়িবে সেদিন কুন্দকে কোথায় রাখিয়া যাইবেন। আজই অকস্মাৎ যমদূত আসিয়া শয্যাপাশে দাঁড়াইল। তিনি তো চলিলেন, কুন্দনন্দিনী কালী কোথায় দাঁড়াইবে? এই গভীর অনিবার্য যন্ত্রণা মুমূর্ষের প্রতি নিঃশ্বাসে ব্যক্ত হইতেছিল। অবিরল মুদ্রিতোন্মুখ মুখনেত্রে বারিধারা পড়িতেছিল, আর শিরোদেশে প্রস্তরময়ী মূর্তির ন্যায় সেই 13 বর্ষীয়া বালিকা স্থির দৃষ্টে মৃত্যু মেঘাচ্ছন্ন পিতৃমুখপতি চাহিয়াছিল। আপনা ভুলিয়া কালী কোথা যাইবে তাহা ভুলিয়া কেবল গমনোন্মুখের মুখপ্রতি চাহিয়াছিল। ক্রমে ক্রমে বৃদ্ধের বাক্যস্ফূর্তি অস্পষ্টতর হইতে লাগিল। নিঃশ্বাস কণ্ঠাগত হইল, চক্ষু নিস্তেজ হইল, ব্যথিত প্রাণ ব্যথা হইতে নিষ্কৃতি পাইল। সেই নিভৃত কক্ষে স্তিমিত প্রদীপে কুন্দনন্দিনী একাকিনী পিতার মাতৃদেহ ক্রোড়ে লইয়া বসিয়া রহিলেন। নিশা ঘনান্ধকারাবৃতা, বাহিরে এখনও বিন্দু বিন্দু বৃষ্টি পড়িতেছিল। বৃক্ষপত্রে তাহার শব্দ হইতেছিল, বায়ু রহিয়া রহিয়া গর্জন করিতেছিল, ভগ্ন গৃহের কবার সকল শব্দিত হইতেছিল। গৃহমধ্যে নির্বাণোন্মুখ চঞ্চল ক্ষীণ প্রদীপালোক ক্ষণে ক্ষণে সব মুখে পড়িয়া আবার ক্ষণে ক্ষণে অন্ধকারাবৎ হইতেছিল। সে প্রদীপে অনেকক্ষণ তৈলশেক হয় নাই। এই সময় 2-4 বার উজ্জ্বলতর হইয়া প্রদীপ নিবিয়া গেল। তখন নগেন্দ্র নিঃশব্দ পদসঞ্চারে গৃহদ্বার হইতে অপসৃত হইলেন। তৃতীয় পরিচ্ছেদ। ছায়া পূর্বগামিনী। নিশীথ সময়। ভগ্ন গৃহমধ্যে কুন্দনন্দিনী ও তাহার পিতার শব। কুন্দ ডাকিল, বাবা। কেহ উত্তর দিল না। কুন্দ একবার মনে করিল পিতা ঘুমাইলেন, আবার মনে করিল বুঝি মৃত্যু। কুন্দ সে কথা স্পষ্ট মুখে আনিতে পারিল না। শেষে কুন্দ আর ডাকিতেও পারিল না, ভাবিতেও পারিল না। অন্ধকারে ব্যজন হস্তে যেখানে তাহার পিতা জীবিত অবস্থায় শয়ান ছিলেন, এখনে যেখানে তাহার শব পড়িয়াছিল, সেইখানেই বায়ু সঞ্চালন করিতে লাগিল। নিদ্রায় শেষে স্থির করিল, কেননা মরিলে কুন্দের দশা কী হইবে। দিবারাত্রি জাগরণে এবং এখনকার ক্লেশে বালিকার তন্দ্রা আসিল। কুন্দনন্দিনী রাত্রি দিবা জাগিয়া পিতৃসেবা করিয়াছিলেন। নিদ্রাকর্ষণ হইলে কুন্দনন্দিনী তালবৃন্ত হস্তে সেই অনাবৃত কঠিন শীতল হর্মতলে আপন মৃণাল নিন্দিত বাহুপরি মস্তক রক্ষা করিয়া নিদ্রা গেল। তখন কুন্দনন্দিনী স্বপ্ন দেখিল যেন রাত্রি অতি পরিষ্কার জ্যোৎস্নাময়ী, আকাশ উজ্জ্বল নীল। সেই প্রভাময় নীল আকাশমণ্ডলে যেন বৃহচ্চন্দ্রমণ্ডলের বিকাশ হইয়াছে।
এত বড় চন্দ্রমণ্ডল কুন্দ কখনো দেখে নাই। তাহার দীপ্তিও অতিশয় ভাস্বর, অথচ নয়ন স্নিগ্ধকর। কিন্তু সেই রমণীয় প্রকাণ্ড চন্দ্রমণ্ডল মধ্যে চন্দ্র নাই। তৎপরিবর্তে কুন্দ মণ্ডল মধ্যবর্তিনী এক অপূর্ব জ্যোতির্ময়ী দৈবী মূর্তি দেখিল। সেই জ্যোতির্ময়ী মূর্তি সোনাদ। চন্দ্রমণ্ডল যেন উচ্চ গগন পরিত্যাগ করিয়া ক্রমে ক্রমে ধীরে ধীরে নামিতেছিল। ক্রমে সেই চন্দ্রমণ্ডল সহস্র শীতল রশ্মি স্ফুরিত করিয়া কুন্দনন্দিনীর মস্তকের উপর আসিল। তখন কুন্দ দেখিল যে সেই মণ্ডল মধ্য শোভিনী আলোকময়ী কিরীট কুণ্ডলাদি ভূষণালঙ্কৃত মূর্তি স্ত্রীলোকের আকৃতি বিশিষ্টা। রমণীয় কারুণ্য পরিমণ্ডল মুখমণ্ডল স্নেহপূর্ণ হাস্য অধরে স্ফুরিত হইতেছে। তখন কুন্দ সভয়ে সানন্দে চিনিল যে সেই করুণাময়ী তাহার বহুকাল মৃতা প্রসূতির অবয়ব ধারণ করিয়াছে। আলোকময়ী সস্নেহাননে কুন্দকে ভূতল হইতে উত্থিতা করিয়া ক্রোড়ে লইলেন এবং মাতৃহীনা কুন্দ বহুকাল পরে মা কথা মুখে আনিয়া যেন চরিতার্থ হইল। এরপরে জ্যোতির্মগুলো মধ্যস্থা কুন্দের মুখচুম্বন করিয়া বলিলেন, বাছা, তুই বিস্তর দুঃখ পাইয়াছিস। আমি জানিতেছি যে বিস্তর দুঃখ পাইবি। তোর এই বালিকা বয়, এই কুসুম কোমল শরীর, তোর শরীরে সে দুঃখ সইবে না। অতএব তুই আর এখানে থাকিস না, পৃথিবী ত্যাগ করিয়া আমার সঙ্গে আয়। কুন্দ যেন ইহাতে উত্তর করিল যে কোথায় যাইব। তখন কুন্দর জননী ঊর্ধ্বে অঙ্গুলির নির্দেশ দ্বারা উজ্জ্বল প্রজ্বলিত নক্ষত্রলোক দেখাইয়া দিয়া বলিলেন যে ওই দেশ। কুন্দ তখন যেন বহু দূরবর্তী বেলাবিহীন অনন্ত সাগর পারস্থবৎ অপরিজ্ঞাত নক্ষত্রলোক দৃষ্টি করিয়া কহিল, আমি অতদূর যাইতে পারিব না, আমার বল নাই। তখন ইহা শুনিয়া জননীর কারুণ্য প্রফুল্ল অথচ গম্ভীর মুখমণ্ডলে ঈষৎ অনাহ্লাদ জনিত ভ্রুকুটি বিকাশ হইল এবং তিনি মৃদু গম্ভীর স্বরে কহিলেন, বাছা, যাহা তোমার ইচ্ছা তাহা করো, কিন্তু আমার সঙ্গে আসলে ভালো করিতে। ইহার পর তুমি ওই নক্ষত্র লোকপ্রতি চাহিয়া তথায় আসিবার জন্য কাতর হইবে। আমি আর একবার তোমাকে দেখা দিব, যখন তুমি মনোপীড়ায় দুর্লভ লুণ্ঠিত হইয়া আমাকে মনে করিয়া আমার কাছে আসিবার জন্য কাঁদিবে। তখন আমি আবার দেখা দিব, তখন আমার সঙ্গে আসিও। এখন তুমি আমার অঙ্গুলি সংকেত নিত নয়নে আকাশ প্রান্তে চাহিয়া দেখো। আমি তোমাকে দুইটি মনুষ্যমূর্তি দেখাইতেছি। এই দুই মনুষ্যই ইহলোকে তোমার শুভাশুভের কারণ হইবে। যদি পারো তবে ইহাদিগকে দেখিলে বিষ ধরবৎ প্রত্যাখ্যান করিও। তাহারা যে পথে যাইবে সে পথে যাইও না। তখন জ্যোতির্ময়ী অঙ্গুলি সংকেত দ্বারা গগনপ্রান্ত দেখাইলেন। কুন্দ তৎসংকেতানুসারে দেখিল নীল গগনপটে এক দেবনিন্দিত পুরুষ মূর্তি অঙ্কিত হইয়াছে। তাহার উন্নত প্রশান্ত ললাট, সরল সকুরণ কটাক্ষ, তাহার মরালবৎ দীর্ঘ ঈষৎ বঙ্কিম গ্রীবা এবং অন্যান্য মহাপুরুষ লক্ষণ দেখিয়া কাহারও বিশ্বাস হইতে পারে না যে ইহা হইতে আশঙ্কা সম্ভবে। তখন ক্রমে ক্রমে সে প্রতিমূর্তি বুদ্বুদবৎ গগনপটে বিলীন হইলে। জননী কুন্দকে কহিলেন, ইহার দেবকান্ত রূপ দেখিয়া ভুলিও না। ইনি মহোদাশয় হইলেও তোমার অমঙ্গলের কারণ। অতএব বিষ ধরবোধে ইহাকে ত্যাগ করিও। পরে আলোকময়ী পুনশ্চ ওই দেখো বলিয়ে গগন প্রান্তে নির্দেশ করিলে। কুন্দ দ্বিতীয় মূর্তি আকাশের নীলপটে চিত্রিত দেখিল, কিন্তু এবার পুরুষমূর্তি নহে। কুন্দ তথায় এক উজ্জ্বল শ্যামাঙ্গী পদ্মপলাশ নয়নী যুবতী দেখিল। তাহাকে দেখিয়াও কুন্দ ভীতা হইল না। জননী কহিলেন, এই শ্যামাঙ্গী
নারী বেশে রাক্ষসী, ইহাকে দেখিলে পলায়ন করিও। ইহা বলিতে বলিতে সহসা আকাশ অন্ধকারময় হইল, বৃহচ্চন্দ্রমণ্ডল আকাশে অন্তর্হিত হইল এবং তৎসহিত তন্মধ্য সংবর্তিনী তেজোময়ীও অন্তর্হিতা হইলেন। তখন কুন্দের নিদ্রাভাব হইল। চতুর্থ পরিচ্ছেদ। এই সেই নগেন্দ্র গ্রাম মধ্যে গমন করিলেন। শুনিলেন গ্রামের নাম ঝুমঝুমপুর। তাহার অনুরোধে এবং আনুকূল্যে গ্রামস্থ কেহ কেহ আসিয়া মৃতের সৎকারের আয়োজন করিতে লাগিল। একজন প্রতিবেশী কুন্দনন্দিনীর নিকটে রহিল। কুন্দ যখন দেখিল যে তাহার পিতার সৎকারের জন্য লইয়া গেল, তখন তাহার মৃত্যু সম্বন্ধে কৃতনিশ্চয় হইয়া অবিরত রোদন করিতে লাগিল। প্রভাতে প্রতিবেশিনী গৃহকার্যে গেল। কুন্দনন্দিনী সান্ত্বনার্থ আপন কন্যা চাপাকে পাঠাইয়া দিল। চাপা কুন্দের সমবয়স্কা এবং সঙ্গিনী। চাপা আসিয়া কুন্দের সঙ্গে নানাবিধ কথা কহিয়া তাহাকে সান্ত্বনা করিতে লাগিল, কিন্তু দেখিল যে কুন্দ কোনো কথাই শুনিতেছে না, রোদন করিতেছে এবং মধ্যে মধ্যে প্রত্যাশাপন্নবৎ আকাশপানে চাহিয়া দেখিতেছে। চাপা কৌতূহল প্রযুক্ত জিজ্ঞাসা করিল, 100 বার আকাশপানে চাহিয়া কি দেখিতেছ? কুন্দ তখন কহিল, আকাশ থেকে কাল মা আসিয়াছিলেন, তিনি আমাকে ডাকিলেন, আমার সঙ্গে আয়। আমার কেমন দুর্বুদ্ধি হইল, আমি ভয় পাইলাম, মার সঙ্গে গেলাম না। এখন ভাবিতেছি কেন গেলাম না। এখন আর যদি তিনি আসেন আমি যাই, তাই ঘন ঘন আকাশপানে চাহিয়া দেখিতেছি। চাপা কহিল, হ্যাঁ, মরা মানুষ নাকি আবার আসিয়া থাকে? তখন কুন্দ স্বপ্ন বৃত্তান্ত সকল বলিল। শুনিয়া চাপা বিস্মিতা হইয়া কহিল, সেই আকাশের গায়ে যে পুরুষ আর মেয়ে মানুষ দেখিয়াছিলে তাহাদের চেনো? কুন্দ বলিল, না, তাহাদের কখনো দেখি নাই। সেই পুরুষের মতো পুরুষ যেন কোথাও নাই, এমন রূপ কখনো দেখি নাই। এদিকে নগেন্দ্র প্রভাতে গাত্রোত্থান করিয়া গ্রামস্থ সকলকে ডাকিয়া জিজ্ঞাসা করিলেন, এই মৃত ব্যক্তির কন্যার কি হইবে? সে কোথায় থাকিবে? তাহার কে আছে? ইহাতে সকলেই উত্তর করিল যে উহার থাকিবার স্থান নাই, উহার কেহ নাই। তখন নগেন্দ্র কহিলেন, তবে তোমরা কেহ উহাকে গ্রহণ করো, উহার বিবাহ দিও, তাহার ব্যয় আমি দিব, আর যতদিন সে তোমাদের বাটিতে থাকিবে ততদিন আমি তাহার ভরণ পোষণের ব্যয়ের জন্য মাসে কিছু টাকা দিব। নগেন্দ্র যদি নগদ টাকা ফেলিয়া দিতেন, তাহা হইলে অনেকে তাহার কথা স্বীকৃত হইতে পারিত। পরে নগেন্দ্র চলিয়া গেলে কুন্দকে বিদায় করিয়া দিত, অথবা দাসী বৃত্তিতে নিযুক্ত করিতে পারিত। কিন্তু নগেন্দ্র সেরূপ মূঢ়তার কার্য করিলেন না। সুতরাং নগদ টাকা না দেখিয়া কেহই তাহার কথা বিশ্বাস করিল না। তখন নগেন্দ্রকে নিরুপায় দেখিয়া একজন বলিল, শ্যামবাজারে ইহার এক মাসির বাড়ি আছে, বিনোদ ঘোষ ইহার মেশো। আপনি কলিকাতায় যাইতেছেন, যদি ইহাকে সঙ্গে করিয়া লইয়া গিয়া সেখানে রাখিয়া আসেন, তবে এই কায়স্থ কন্যার উপায় হয় এবং আপনারও স্বজাতির কাজ করা হয়। অগত্যা নগেন্দ্র এই কথায় স্বীকৃত হইলেন এবং কুন্দকে এই কথা বলিবার জন্য তাহাকে ডাকিতে পাঠাইলেন। চাপা কুন্দকে সঙ্গে করিয়া লইয়া আসিল। আসিতে আসিতে দূর হইতে নগেন্দ্রকে দেখিয়া কুন্দ অকস্মাৎ স্তম্ভিতের ন্যায় দাঁড়াইল। তাহার পর আর পা সরিল না। সে বিস্ময়োৎফুল্ল লোচনে বিমূঢ়তার ন্যায় নগেন্দ্রর প্রতি চাহিয়া রহিল। চাপা কহিল, ও কি, দাঁড়ালি যে? কুন্দ অঙ্গুলি নির্দেশের দ্বারা দেখাইয়া কহিল, এই সেই। চাপা কহিল, এই কে? কুন্দ কহিল, যাহাকে মা কাল রাত্রে আকাশে গায়ে দেখাইয়াছিলেন। তখন চাপাও বিস্মিতা এবং শঙ্কিতা হইয়া দাঁড়াইল। বালিকারা অগ্রসর হইতে হইতে সংকুচিতা হইয়া দেখিয়া নগেন্দ্র তাহাদিগের নিকট আসিলেন এবং কুন্দকে সকল কথা বুঝাইয়া বলিলেন। কুন্দ কোনো উত্তর করিতে পারিল না, কেবল বিস্ময়ে বিস্ফারিত লোচনে নগেন্দ্রের প্রতি চাহিয়া রহিল। পঞ্চম পরিচ্ছেদ। অনেক প্রকারের কথা। অগত্যা নগেন্দ্রনাথ কুন্দকে কলিকাতায় আত্মসমভিব্যাহারে লইয়া আসিলেন। প্রথমে তাহার মেশো বিনোদ ঘোষের অনেক সন্ধান করিলেন। শ্যামবাজারে বিনোদ ঘোষ নামে কাহাকেও পাওয়া গেল না। এক বিনোদ দাস পাওয়া গেল, সে সম্বন্ধ আবিষ্কার করিল। সুতরাং কুন্দ নগেন্দ্রের গলায় পড়িল। নগেন্দ্রের এক সহোদরা ভগিনী ছিলেন, তিনি নগেন্দ্রের অনুজা, তাহার নাম কমলমণি। তাহার শ্বশুরালয় কলিকাতায়। শ্রীশচন্দ্র মিত্র তাহার স্বামী। শ্রীশবাবু
প্লন্ডব ফেয়ারলির বাড়ির মুৎসুদ্দি। হৌস বড় ভারী, শ্রীশচন্দ্র বড় ধনবান। নগেন্দ্রের সঙ্গে তাহার বিশেষ সম্প্রতি। কুন্দনন্দিনীকে নগেন্দ্র সেইখানে লইয়া গেলেন। কমলকে ডাকিয়া কুন্দের সবিশেষ পরিচয় দিলেন। কমলের বয়স ৮৮ বৎসর, মুখাবয়ব নগেন্দ্রের ন্যায়। ভ্রাতা ভগিনী উভয়ই পরম সুন্দর, কিন্তু কমলের সৌন্দর্য গৌরবের সঙ্গে সঙ্গে বিদ্যার খ্যাতিও ছিল। নগেন্দ্রের পিতা মিস টেম্পল নাম্নী একজন শিক্ষাদাত্রী নিযুক্ত করিয়া কমলমণিকে এবং সূর্যমুখীকে বিশেষ যত্নে লেখাপড়া শিখাইয়াছিলেন। কমলের শ্বশ্রু বর্তমান, কিন্তু তিনি শ্রীশচন্দ্রের পৈতৃক বাসস্থানেই থাকিতেন। কলিকাতায় কমলই গৃহিণী। নগেন্দ্র কুন্দের পরিচয় দিয়া কহিলেন, এখন তুমি ইহাকে না রাখিলে আর রাখিবার স্থান নাই। পরে আমি যখন বাড়ি যাইব, উহাকে গোবিন্দপুর লইয়া যাইব। কমল বড় দুষ্টু। নগেন্দ্র এই কথা বলিয়া পশ্চাৎ ফিরিলেই কমল কুন্দকে কোলে তুলিয়া লইয়া দৌড়িলেন। একটা টবে কতকটা অনতিতপ্ত জল ছিল। অকস্মাৎ কুন্দকে তাহার ভিতরে ফেলিলেন। কুন্দ মহাভীতা হইল। কমল তখন হাসিতে হাসিতে স্নিগ্ধ সৌরভযুক্ত সোপ হস্তে লইয়া স্বয়ং তাহার গাত্র ধৌত করিতে আরম্ভ করিলেন। একজন পরিচারিকা স্বয়ং কমলকে এইরূপ কাজে ব্যাপৃতা দেখিয়া তাড়াতাড়ি আমি দিতেছি বলিয়া দৌড়িয়া আসিতেছিল। কমল সেই তপ্ত জল ছিটাইয়া পরিচারিকার গায়ে দিবেন। পরিচারিকা পলাইল। কমল সহস্তে কুন্দকে মার্জিত এবং স্নাত করাইলে কুন্দ শিশিরধৌত পদ্মবৎ শোভা পাইতে লাগিল। তখন কমল তাহাকে শ্বেত চারু বস্ত্র পরাইয়া গন্ধতৈল সহিত তাহার কেশ রচনা করিয়া দিলেন এবং কতগুলি অলঙ্কার পরাইয়া দিয়া বলিলেন, যা এখন দাদাবাবুকে প্রণাম করিয়া আয়। আর দেখিস যেন এই বাড়ির বাবুকে প্রণাম করে ফেলিস না। এ বাড়ির বাবু দেখিলেই বিয়ে করে ফেলিবে। নগেন্দ্রনাথ কুন্দের সকল কথা সূর্যমুখীকে লিখিলেন। হরদেব ঘোষাল নামে তাহার এক প্রিয় সুহৃদ দূরদেশে বাস করিতেন। নগেন্দ্র তাহাকে পত্র লেখার কালে কুন্দনন্দিনীর কথা বলিলেন, যথা, বলো দেখি কোন বয়সে স্ত্রীলোক সুন্দরী? তুমি বলিবে 40-এর পরে, কেননা তোমার ব্রাহ্মণীর আরও 2-1 বৎসর হইয়াছে। কুন্দ নামে যে কন্যার পরিচয় দিলাম তাহার বয়স 13। তাহাকে দেখিয়া বোধ হয় যে এই সৌন্দর্যের সময়। প্রথম যৌবন সঞ্চারের অব্যবহিত পূর্বেই যেরূপ মাধুর্য এবং সরলতা থাকে, পরে তত থাকে না। এই কুন্দের সরলতা চমৎকার। সে কিছুই বুঝে না। আজিও রাস্তার বালকদিগের সহিত খেলা করিতে ছুটে। আবার বারণ করিলেন, ভীতা হইয়া প্রতিনিবৃত্তা হয়। কমল তাহাকে লেখাপড়া শিখাইতেছে। কমল বলে, লেখাপড়ায় তাহার দিব্য বুদ্ধি, কিন্তু অন্য কথাই বুঝে না। বলিলে, বৃহৎ নীল 2টি চক্ষু দুইটি শরতের পদ্মের মতো সর্বদাই স্বচ্ছ জলে ভাসিতেছে। সেই 2টি চক্ষু আমার মুখের উপর স্থাপিত করিয়া চাহিয়া থাকে, কিন্তু বলে না। আমি সে চক্ষু দেখিতে দেখিতে অন্যমনস্ক হই, আর বুঝাইতে পারি না। তুমি আমার মতি স্থৈর্যের এই পরিচয় শুনিয়া হাসিবে। বিশেষ তুমি বাতিকের গুণে গাছ কয় চুল পাকাইয়া ব্যঙ্গ করিবার পরোয়ানা হাসিল করিয়াছ, কিন্তু যদি তোমাকে সেই 2টি চক্ষুর সম্মুখে দাঁড় করাইতে পারি, তবে তোমারও মতিস্থৈর্যের পরিচয় পাই। চক্ষু 2টি যে কিরূপ তাহা আমি এ পর্যন্ত স্থির করিতে পারিলাম না। তাহা 2বার এক এক রকম দেখিলাম না। আমার বোধ হয় যেন এ পৃথিবীর সে চোখ নয়। এ পৃথিবীর সামগ্রী যেন ভালো করিয়া দেখে না। অন্তরিক্ষে যেন কি দেখিয়া তাহাতে নিযুক্ত আছে। কুন্দ যে নির্দোষ সুন্দরী তাহা নহে। অনেকের সঙ্গে তুলনায় তাহার মুখাবয়ব অপেক্ষাকৃত অপ্রশংসনীয় বোধ হয়, অথচ আমার বোধ হয় এমন সুন্দরী কখনো দেখি নাই। বোধ হয় যেন কুন্দনন্দিনীতে পৃথিবী ছাড়া কিছু আছে, রক্ত মাংসের যেন গঠন নয়, যেন চন্দ্রকর কি পুষ্প সৌরভকে শরীরী করিয়া তাহাকে গড়িয়াছে। তাহার সঙ্গে তুলনা করিবার সামগ্রী হঠাৎ মনে হয় না। অতুল্য পদার্থটি তাহার সর্বাঙ্গহীন শান্ত ভাব ব্যক্তি। যদি স্বচ্ছ সরোবরে শরৎচন্দ্রের কিরণ সম্পাতে যে ভাব ব্যক্তি, তাহা বিশেষ করিয়া দেখো, তবে ইহার সাদৃশ্য কতক অনুভূত করিতে পারিবে। তুলনায় অন্য সামগ্রী পাইলাম না। নগেন্দ্র সূর্যমুখীকে যে পত্র লিখিয়াছিলেন, কিছুদিন পরে তাহার উত্তর আসিল।
উত্তর এইরূপ। দাসী শ্রীচরণে কি অপরাধ করিয়াছে তাহা বুঝিতে পারিলাম না। কলিকাতায় যদি তোমার এতদিন থাকিতে হইবে, তবে আমি কেনই বা নিকটে গিয়া পদসেবা না করি? এই বিষয়ে আমার বিশেষ মিনতি, হুকুম পাইলেই ছুটিব। একটা বালিকা কুড়াইয়া পাইয়া কি আমাকে ভুলিলে? অনেক জিনিসের কাচারি আদর, নারিকেলের ডাবই শীতল। এ অধম স্ত্রী জাতীয় বুঝিল কেবল কাঁচা মিঠে, নইলে বালিকাটি পাইয়া আমায় ভুলিবে কেন? তামাশা যাও, তুমি কি মেয়েটিকে একেবারে সত্য ত্যাগ করিয়া বিলাইয়া দিয়াছ? নহিলে আমি সেটি তোমার কাছে ভিক্ষা করিয়া লইতাম। মেয়েটিকে আমার কাজ আছে, মেয়েটিতে আমার কাজ আছে। তুমি কোনো সামগ্রী পাইলে তাহাতে আমার অধিকার হওয়াই উচিত, কিন্তু আজিকালি দেখিতেছি তোমার ভগিনীরই পুরা অধিকার। মেয়েটিতে কি কাজ? আমি তারাচরণের সঙ্গে তাহার বিবাহ দিব। তারাচরণের জন্য একটি ভালো মেয়ে আমি কত খুঁজিতেছি তা তো জানো। যদি একটি ভালো মেয়ে বিধাতা মিলাইয়াছেন, তবে আমাকে নিরাশ করিও না। কমল যদি ছাড়িয়া দেয়, তবে কুন্দনন্দিনীকে আসিবার সময় সঙ্গে করিয়া লইয়া আসিও। আমি কমলকেও অনুরোধ করিয়া লিখিলাম। আমি গহনা গড়াইতে এবং বিবাহের আর উদ্যোগ করিতে প্রবৃত্ত হইলাম। কলিকাতার বিলম্ব করিও না। কলিকাতায় নাকি 6 মাস থাকিলে মনুষ্য ভেড়া হয়। আর যদি কুন্দকে স্বয়ং বিবাহ করিবার অভিপ্রায় করিয়া থাকো, তবে বলো, আমি বরণডালা সাজাইতে বসি। তারাচরণকে তাহার পরে প্রকাশ করিব, কিন্তু সে যেই হোক, সূর্যমুখীর প্রস্তাবে নগেন্দ্র এবং কমলমণি উভয় সম্মত হইলেন। সুতরাং স্থির হইল যে নগেন্দ্র যখন বাড়ি যাইবেন, তখন কুন্দকে সঙ্গে করিয়া যাইবেন। সকলে আহ্লাদপূর্বক সম্মত হইয়াছিলেন। কমলও কুন্দের জন্য কিছু গহনা গড়াইতে দিলেন। কিন্তু মনুষ্য তো চিরান্ধ। কয়েক বৎসর পরে এমতো এক দিন আসিল, যখন কমলমণি ও নগেন্দ্র ধুল্লব লুণ্ঠিত হইয়া কপালে করাঘাত করিয়া ভাবিলেন যে কি কুক্ষণে কুন্দনন্দিনীকে পাইয়াছিলাম, কি কুক্ষণে সূর্যমুখীর পত্রে সম্মত হইয়াছিলাম। এখন কমলমণি, সূর্যমুখী, নগেন্দ্র 3 জনে মিলিত হইয়া 20 বীজ রোপণ করিলেন। পরে 3 জনই হাহাকার করিবেন। এখন বজ্রা সাজাইয়া নগেন্দ্র কুন্দকে লইয়া গোবিন্দপুরে যাত্রা করিলেন। কুন্দ স্বপ্ন প্রায় ভুলিয়া গিয়াছিল। নগেন্দ্রের সঙ্গে যাত্রাকালে একবার তাহা স্মরণপথে আসিল, কিন্তু নগেন্দ্রের কারুণ্যপূর্ণ মুখকান্তি এবং লোকবৎসল চরিত্র মনে করিয়া কুন্দ কিছুতেই বিশ্বাস করিল না যে ইহা হইতে তাহার অনিষ্ট হইবে, অথবা কেহ কেহ এমন পতঙ্গ বৃত্ত যে জ্বলন্ত বহ্নিরাশি দেখিয়াও তন্মধ্যে প্রবিষ্ট হয়। 6ষ্ঠ পরিচ্ছেদ। তারাচরণ। কবি কালিদাসের এক মালিনী ছিল, ফুল যোগাইত। কালিদাস দরিদ্র ব্রাহ্মণ, ফুলের দাম দিতে পারিতেন না। তৎপরিবর্তে স্বরচিত কাব্যগুলিন মালিনীকে পড়িয়া শুনাইতেন। একদিন মালিনীর পুকুরে একটি অপূর্ব পদ্মফুল ফুটিয়াছিল। মালিনী তাহা আনিয়া কালিদাসকে উপহার দিল। কবি তাহার পুরস্কার স্বরূপ মেঘদূত পড়িয়া শুনাইতে লাগিলেন। মেঘদূত কাব্য হল রসের সাগর, কিন্তু সকলেই জানেন যে তাহার প্রথম কবিতা কয়েকটি কিছু নীরস। মালিনীর ভালো লাগিল না, সে বিরক্ত হইয়া উঠিয়া চলিল। কবি জিজ্ঞাসা করিলেন, মালিনী সখী, চলিলে যে? মালিনী বলিল, তোমার কবিতার রস কই? কবি বলিলেন, মালিনী, তুমি কখন কখনো স্বর্গে যাইতে পারিবে না। মালিনী বলিল, কেন? কবি বলিলেন, স্বর্গের সিঁড়ি আছে, 1,00,000 যোজন সিঁড়ি ভাঙিয়া স্বর্গে উঠিতে হয়। আমার এই মেঘদূত কাব্য স্বর্গেরও সিঁড়ি আছে। এই নীরস কবিতাগুলিন সেই সিঁড়ি। তুমি এই সামান্য সিঁড়ি ভাঙিতে পারিলে না, তবে 1,00,000 যোজন সিঁড়ি ভাঙিবে কি প্রকারে? মালিনী তখন ব্রহ্মশাপে স্বর্গ হারাইবার ভয়ে ভীতা হইয়া আদ্যপান্ত মেঘদূত শ্রবণ করিল। শ্রবণান্তে প্রীতা হইয়া পরদিন মদনমোহিনী নামে বিচিত্রা মালা গাঁথিয়া আনিয়া কবি শিরে পড়াইয়া গেল। আমার এই সামান্য কাব্য স্বর্গও নয়, ইহার 1,00,000 যোজন সিঁড়িও নাই। রসও অল্প, সিঁড়িও ছোট। এই নীরস পরিচ্ছেদ কয়টি সেই সিঁড়ি,
যদি পাঠক শ্রেণীর মধ্যে কেহ মালিনী চরিত্র থাকেন, তবে তাহাকে সতর্ক করিয়া দিই যে তিনি এ সিঁড়ি না ভাঙিলে সে রসমতে প্রবেশ লাভ করিতে পারিবেন না। সূর্যমুখীর পিত্রালয় কন্যগড়। তাহার পিতা একজন ভদ্র কায়স্থ, কলিকাতায় কোনো হৌসে কেশিয়ারি করিতেন। সূর্যমুখী তাহার একমাত্র সন্তান। শিশুকালে শ্রীমতী নামে এক বিধবা কায়স্থ কন্যা দাসীভাবে তাহার গৃহে থাকিয়া সূর্যমুখীকে লালন পালন করিত। শ্রীমতীর একটি শিশু সন্তান ছিল, তাহারই নাম তারাচরণ। সে সূর্যমুখীর সমবয়স্ক। সূর্যমুখী তাহার সহিত বাল্যকালে খেলা করিতেন এবং বাল্য সখিত্ব প্রযুক্ত তাহার প্রতি তাহার ভ্রাতৃবৎ স্নেহ জন্মিয়াছিল। শ্রীমতী বিশেষ রূপবতী ছিল, সুতরাং অচিরাৎ বিপদে পতিত হইল। গ্রামস্থ একজন দুশ্চরিত্র ধনী ব্যক্তির চোখে পড়িয়া সে সূর্যমুখীর পিতার গৃহ ত্যাগ করিয়া গেল। কোথায় গেল তাহা কেহ বিশেষ জানিতে পারিল না। কিন্তু শ্রীমতী আর ফিরিয়া আসিল না। শ্রীমতী তারাচরণকে ফেলিয়া গিয়াছিল। তারাচরণ সূর্যমুখীর পিতৃগৃহে রহিল। সূর্যমুখীর পিতা অতি দয়ালু চিত্ত ছিলেন। তিনি ওই অনাথ বালককে আত্মসন্তানবৎ প্রতিপালন করিলেন এবং তাহাকে দাসত্বাদি কোনো হীনবৃত্তিতে প্রবৃত্ত না করিয়া লেখাপড়া শিক্ষায় নিযুক্ত করিলেন। তারাচরণ এক অবৈতনিক মিশনারি স্কুলে ইংরাজি শিখিতে লাগিল। পরে সূর্যমুখীর বিবাহ হইল। তাহার কয়েক বৎসর পরে তাহার পিতা পরলোক হইল। তখন তারাচরণ এক প্রকার মোটামুটি ইংরাজি শিখিয়াছিলেন, কিন্তু কোন কর্মকার্যে সুবিধা করিয়া উঠিতে পারেন নাই। সূর্যমুখীর পিতৃ পরলোকের পর নিরাশ্রয় হইয়া তিনি সূর্যমুখীর কাছে গেলেন। সূর্যমুখী নগেন্দ্রকে প্রবৃত্তি দিয়া গ্রামে একটি স্কুল সংস্থাপিত করাইলেন। তারাচরণ তাহাতে মাস্টার নিযুক্ত হইলেন। এক্ষণে গ্র্যান্ট ইন এডের প্রভাবে গ্রামে গ্রামে তেরিকাটা টপ্পাবাজ নিরীহ ভালো মানুষ মাস্টারবাবুরা বিরাজ করিতেছেন, কিন্তু তৎকালে সচরাচর মাস্টারবাবু দেখা যাইত না। সুতরাং তারাচরণ একজন গ্রাম্য দেবতার মধ্যে হইয়া উঠিলেন। বিশেষত তিনি সিটিজেন অফ দ্য ওয়ার্ল্ড এবং স্পেক্টর পড়িয়াছিলেন, এবং তিনি বুক জিওমেট্রি তাহার পঠিত থাকার কথাও বাজারে রাষ্ট্র ছিল। এই সকল গুণে তিনি দেবীপুর নিবাসী জমিদার দেবেন্দ্রবাবুর ব্রাহ্ম সমাজভুক্ত হইলেন এবং বাবুর পরিষদ মধ্যে গণ্য হইলেন। সমাজে তারাচরণ বিধবা বিবাহ, স্ত্রী শিক্ষা এবং পৌত্তলিকা বিদেশাদি সম্বন্ধে অনেক প্রবন্ধ লিখিয়া প্রতি সপ্তাহে পাঠ করিতেন এবং হে পরম কারুণিক পরমেশ্বর এই বলিয়া আরম্ভ করিয়া দীর্ঘ দীর্ঘ বক্তৃতা করিতেন। তাহার কোনোটা বা তত্ত্ববোধিনী হইতে নকল করিয়া লইতেন, কোনোটা বা স্কুলের পণ্ডিতের দ্বারা লেখাইয়া লইতেন। মুখে সর্বদা বলিতেন, তোমরা ইটপাট খেলের পূজা ছাড়ো, খুড়ি জ্যাঠাইমার বিবাহ দাও, মেয়েদের লেখাপড়া শিখাও, তাহাদের পিজোড়ায় পুড়িয়া রাখো কেন, মেয়েদের বাহির করো। স্ত্রীলোক সম্বন্ধে এতটা লিবার্টির একটা বিশেষ কারণ ছিল। তাহার নিজের গৃহ স্ত্রীলোক শূন্য। এ পর্যন্ত তাহার বিবাহ হয় নাই। সূর্যমুখী তাহার বিবাহের জন্য অনেক যত্ন করিয়াছিলেন, কিন্তু তাহার মাতার কুলোত্যাগের কথা গোবিন্দপুরে প্রচার হওয়ায় কোনো ভদ্র কায়স্থ তাকে কন্যা দিতে সম্মত হয় নাই। অনেক কাতর কায়স্থের কালে কুৎসিত কন্যা পাওয়া গেল, কিন্তু সূর্যমুখী তারাচরণকে ভাতৃবৎ ভাবিতেন। কী প্রকারে ইতর লোকের কন্যাকে ভাইজ বলিবেন, এই ভাবিয়া তাহাতে সম্মত হন নাই। কোনো ভদ্রকায়স্থের সুরূপা কন্যার সন্ধানে ছিলেন। এমন কালে নগেন্দ্রের পত্রে কুন্দনন্দিনীর রূপগুণের কথা জানিয়া তাহারই সঙ্গে তারাচরণের বিবাহ দিবেন স্থির করিলেন। সপ্তম পরিচ্ছেদ। পদ্ম পলাশ লোচনে তুমি কে। কুন্দ নগেন্দ্র দত্তের সঙ্গে গোবিন্দপুরে আসিল। কুন্দ নগেন্দ্রের বাড়ি দেখে অবাক হইল। এত বড় বাড়ি সে কখনো দেখে নাই। তাহার বাড়ির 3 মহল, ভিতরে 3 মহল, এক একটি মহলে এক একটি বৃহৎ পুরী। প্রথমে যে সদর মহল, তাহাতে এক লোহার ফটক দিয়া প্রবেশ করিতে হয়। তাহার চতুষ্পার্শ্বে বিচিত্র উচ্চ লোহার রেইল। ফটক দিয়া তৃণশূন্য প্রশস্ত রক্তবর্ণ সুনির্মিত পথে যাইতে হয়। পথে 2 পার্শ্বে গগনের মনোরঞ্জন কোমল নবতৃণবিষ্টিত 2 খণ্ড ভূমি। তাহাতে মধ্যে মধ্যে মণ্ডলাকারে রোহিত সকুসুম পুষ্পবৃক্ষ সকল বিচিত্র পুষ্পপল্লবে শোভা পাইতেছে। সম্মুখে বড় উচ্চ 1.5 তলা বৈঠকখানা। অতি প্রশস্ত সোপানারোহণ করিয়া তাহাতে উঠিতে হয়। তাহার বারান্দায় বড় বড় মোটা ফ্লটেড থাম, হর্মতল মর্মর প্রস্তরাবৃত
আলিশার উপরে মধ্যস্থলে এক মৃন্ময় বিশাল সিংহ জটালম্বিত করিয়া লোল জিহ্বা বাহির করিয়াছে। এইটি নগেন্দ্রের বৈঠকখানা। তৃণ পুষ্পময় ভূমিখণ্ডদ্বয় দুই পার্শ্বে অর্থাৎ বামে ও দক্ষিণে দুই সারি একতলা কোঠা, এক সারিতে দপ্তরখানা ও কাছারি, আরেক সারিতে তোষাখানা এবং ভৃত্যবর্গের বাসস্থান। ফটকে দুই পার্শ্ব দ্বার রক্ষক দিকের থাকিবার ঘর। এই প্রথম মহলের নাম কাছারি বাড়ি। উহার পার্শ্বে পূজার বাড়ি। পূজার বাড়িতে রীতিমতো বড় পূজার দালান, আর তিন পার্শ্বে প্রথামতো দোতলা চক ও চত্বর, মধ্যে বড় উঠান। এ মহলে কেহ বাস করে না। দুর্গোৎসবের সময় বড় ধুমধাম হয়, কিন্তু এখন উঠানে টালির পাশ দিয়া ঘাস গজাইতেছে। দালান দরদালান পায়রার পড়িয়াছে। কুঠারি সকল আসবাবে ভরা, চাবি বন্ধ। তাহার পাশে ঠাকুরবাড়ি, সেখানে বিচিত্র দেবমন্দির, সুন্দর প্রস্তর বিশিষ্ট নাট মন্দির, তিন পাশে দেবতাদিগের পাকশালা, পূজারীদিগের থাকিবার ঘর এবং অতিথিশালা। সে মহলে লোকের অভাব নাই। গলায় মালা চন্দন তিলক বিশিষ্ট পূজারীর দল, পাচকের দল, কেহ ফুলের সাজি লইয়া আসিতেছে, কেহ ঠাকুর স্নান করাইতেছে, কেহ ঘণ্টা নাড়িতেছে, কেহ বকাবকি করিতেছে, কেহ চন্দন ঘষিতেছে, কেহ পাক করিতেছে। দাসদাসীরা কেহ জলের ভার আনিতেছে, কেহ বা ঘর ধুইতেছে, কেহ চাল ধুইয়া আনিতেছে, কেহ ব্রাহ্মণদিগের সঙ্গে কলহ করিতেছে। অতিথিশালায় কোথাও ভস্মমাখা সন্ন্যাসী ঠাকুর জটা এলাইয়া চিত্ত হইয়া শুইয়া আছেন, কোথাও ঊর্ধ্ববাহু এক হাত উচ্চ করিয়া দত্তবাড়ির দাসীমহলে ঔষধ বিতরণ করিতেছেন, কোথাও শ্বেত শস্ত্রবিশিষ্ট গৈরিক বসন্তারী ব্রহ্মচারী রুদ্রাক্ষমালা দোলাইয়া নগরী অক্ষরে হাতে লেখা ভগবৎ গীতা পাঠ করিতেছেন, কোথাও কোনো উদরপরায়ণ সাধু ঘি ময়দার পরিমাণ লইয়া গণ্ডগোল বাঁধাইতেছে, কোথাও বৈরাগীর দল শুষ্ক কণ্ঠে তুলসীর মালা আটিয়া কপাল জুড়িয়া তিলক করিয়া মৃদঙ্গ বাজাইতেছে, মাথায় আর্কফলা নাড়িতেছে এবং নাসিকা দোলাইয়া কথা কইতে কইতে যে পেলাম না দাদা, বলাই সঙ্গে ছিল, কথা কইতে যে বলিয়া কীর্তন করিতেছে। কোথাও বৈষ্ণবীরা বৈরাগ্যী রঞ্জন রসকলি কাটিয়া খণ্ডনীর তালে মধ্যে কানের কি গোবিন্দ অধিকারীর গীত গাহিতেছে, কোথাও কিশোর বয়স্কা নবীনা বৈষ্ণবী প্রাচীনার সঙ্গে গাইতেছে, কোথাও অর্ধবয়সী বুড়া বৈরাগীর সঙ্গে গলা মিলাইতেছে। নাটমন্দিরের মাঝখানে পাড়ার নিষ্কর্মা ছেলেরা লড়াই ঝগড়া মারামারি করিতেছে এবং পরস্পর মাতা পিতার উদ্দেশ্যে নানা প্রকার সুসভা গালাগালি করিতেছে। এই তিন মহল সদর। এই তিন মহলের পশ্চাতে তিন মহল অন্দর। কাছারি বাড়ির পশ্চাতে যে অন্দরমহল, তাহা নগেন্দ্রনাথের নিজ ব্যবহার্য। তন্মধ্যে কেবল তিনিই তাহার ভার্যা এবং তাহাদের নিজ পরিচর্যায় নিযুক্ত দাসীরা থাকিত এবং তাহাদের নিজ ব্যবহার্য দ্রব্য সামগ্রী থাকিত। এই মহল নতুন, নগেন্দ্রের নিজের প্রস্তুত এবং তাহার নির্মাণ অতি পরিপাটি। তাহার পাশে পূজার বাড়ির পশ্চাতে সাবেক অন্দর, তাহা পুরাতন কুনির্মিত ঘর সকল অনুচ্চ এবং ক্ষুদ্র এবং অপরিষ্কৃত। এই পুরী বহু সংখ্যক আত্মীয় কুটুম্ব, কন্যা, মাসি, মাসিত ভগিনী, পিসি, পিসিত ভগিনী, বিধবা মাসি, সধবা ভাগিনীয়, পিসিত ভাইয়ের স্ত্রী, মাসিত ভাইয়ের মেয়ে ইত্যাদি নানাবিধ কুটুম্বিনীতে কাক সমাকুল বৃক্ষ বটের ন্যায় রাত্রি দিবা কলকল করিত এবং অনুক্ষণ নানা প্রকার চিৎকার, হাস্য পরিহাস, কলহ, কুতর্ক, গল্প, পরনিন্দা, বালকের হুড়াহুড়ি, বালিকার রোদন, জল আন, কাপড় দে, ভাত রাঁধলে না, ছেলে খায় নাই, দুধ কই ইত্যাদি শব্দে সংক্ষুব্ধ সাগরবৎ শব্দিত হইত। তাহার পাশে ঠাকুরবাড়ির পশ্চাতে রন্ধনশালা, সেখানে আরও যাক। কোথাও কোনো পাচিকা ভাতের হাঁড়িতে জাল দিয়া পা গোট করিয়া প্রতিবাসিনীর সঙ্গে তাহার ছেলের বিবাহের ঘটার গল্প করিতেছেন। কোনো পাচিকা বা কাঁচা কাঠে ফু দিতে দিতে ধোঁয়ায় বিগলিতাশ্রু আলোচনা লইয়া বাড়ির গোমস্তার নিন্দা করিতেছেন এবং সে যে টাকা চুরি করিবার মানুষেই ভিজা কাটাইয়াছে তদ্বিষয়ে বহুবিধ প্রমাণ প্রয়োগ করিতেছেন। কোনো সুন্দরী তপ্ত তৈলে মাছ দিয়া চক্ষু মুদিয়া দর্শনা বলি বিকট করিয়া মুখভঙ্গি করিয়া আছেন, কেন বা তপ্ত তৈল ছিটাইয়া
ছিটকাইয়া তাহার গায়ে লাগিয়াছে। কেন বা স্নানকালে বহু তৈলাক্ত অসংযমিত কেশরাশি চূড়ার আকারে সীমান্ত দেশে বাঁধিয়া ডালে কাটিয়ে দিতেছেন, যেন রাখাল পাচনি হস্তে গরু ঠ্যাঙাইতেছে। কোথাও বা বরবটি পাতিয়া বামি, খেমি, গোপালের মা, নেপালের মা, লাউ, কুমড়া, বর্তাকু, পটল শাক কুটিতেছে। তাতে ঘস ঘস কচকচ শব্দ হইতেছে। মুখে পাড়ার নিন্দা মুনিবের নিন্দা পরস্পরকে গালাগালি করিতেছে। এবং গোলাপী অল্প বয়সে বিধবা হইল, চাঁদির স্বামী বড় মাতাল, কৈলাসীর জামাইয়ের বড় চাকরি হইয়াছে, সে দারোগা মুহুরি। গোপালে উড়ের যাত্রার মতো পৃথিবীতে এমন আর কিছুই নাই। পার্বতীর ছেলের মতো দুষ্ট ছেলের আর বিশ্ব বাঙালায় নাই। ইংরাজরা নাকি রাবণের বংশ, ভগীরথ গঙ্গা এনেছেন। ভট্টাচার্যদের মেয়ের উপপতি শ্যাম বিশ্বাস, এইরূপ নানা বিষয়ের সমালোচনা হইতেছে। কোনো কৃষ্ণবর্ণা স্থূলাঙ্গী প্রাঙ্গণে এক মহাস্ত্ররূপী বটি ছাইয়ের উপর সংস্থাপিত করিয়া মৎস্যজাতির সত্য প্রাণ সংহার করিতেছেন। চিলেরা বিপুলাঙ্গীর শরীর গৌরব এবং হস্তলাঘব দেখিয়া ভয়ে আগু হইতেছে না, কিন্তু দুই একবার ছো মারিতেও ছাড়িতেছে না। কোন পক্ককেশা জল আনিতেছে, কোন ভীমদর্শনা বাটনা বাটিতেছে, কোথাও বা ভাণ্ডার মধ্যে দাসী, পাচিকা এবং ভাণ্ডারের রক্ষকারিণী এই তিনজনের তুমুল সংগ্রাম উপস্থিত। ভাণ্ডার কর্ত্রী তর্ক করিতেছেন যে ঘৃত দিয়াছি তাহাই ন্যায্য খরচ। পাচিকা তর্ক করিতেছে যে ন্যায্য খরচে কুলাইবে কি প্রকারে। দাসী তর্ক করিতেছে যে যদি ভাণ্ডারের চাবি খোলা থাকে, তাহা হইলে আমরা কোন রূপে কুলাইয়া দিতে পারি। ভাতের উমেদারিতে অনেকগুলি ছেলে মেয়ে, কাঙালি, কুকুর বসিয়া আছে। বিড়ালের উমেদারি করে না, তাহারা অবকাশ মতে দোষভাবে পরগৃহে প্রবেশ করত, বিনা অনুমতিতেই খাদ্য লইয়া যাইতেছে। কোথাও অনধিকার প্রবিষ্টা কোনো গাভী লাউয়ের খোলা, বেগুনের ও পটলের বোটা এবং কলার পাতা অমৃত বোধে চক্ষু বুজিয়া চর্বণ করিতেছে। এই তিন মহল, অন্দরমহলের পর পুষ্পোদ্যান পরে নীল মেঘ খণ্ডতুল্য প্রশস্ত দীর্ঘিকা প্রাচীর বেষ্টিত। ভিতর বাটির 3 মহল এবং পুষ্পোদ্যানের মধ্যে খিড়কির পথ, তাহার 2 মুখে 2 দ্বার, সেই 2 খিড়কি। এই পথ দিয়া অন্দরের 3 মহলেই প্রবেশ করা যায়। বাড়ির বাহিরে আস্তাবল, হাতিশালা, কুকুরের ঘর, গোশালা, চিড়িয়াখানা ইত্যাদি স্থান ছিল। কুন্দনন্দিনী বিস্মিত নেত্রে নগেন্দ্রের অপরিমিত ঐশ্বর্য দেখিতে দেখিতে শিবিকারোহণে অন্তঃপুরে প্রবেশ করিল। সে সূর্যমুখীর নিকটে আনিত হইয়া তাহাকে প্রণাম করিল। সূর্যমুখী আশীর্বাদ করিলেন। নগেন্দ্র সঙ্গে স্বপ্নদৃষ্ট পুরুষরূপের সাদৃশ্য অনুভূত করিয়া কুন্দনন্দিনীর মনে মনে এমতো সন্দেহ জন্মিয়াছিল যে তাহার পত্নী অবশ্য তৎপর দৃষ্টা স্ত্রীমূর্তির সদৃশ্যরূপা হইবেন। কিন্তু সূর্যমুখীকে দেখিয়া সে সন্দেহ দূর হইল। কুন্দ দেখিল যে সূর্যমুখী আকাশপটে দৃষ্টা নারীর ন্যায় শ্যামাঙ্গী নহে। সূর্যমুখী পূর্ণচন্দ্র তুল্য তপ্ত কাঞ্চন বর্ণা। তাহার চক্ষু সুন্দর বটে, কিন্তু কুন্দ যে প্রকৃতির চক্ষু স্বপ্নে দেখিয়াছিল সে চক্ষু নহে। সূর্যমুখীর চক্ষু সুদীর্ঘ, অলোকস্পর্শী, ভ্রুযুগ সমাশ্রিত, কমনীয় বঙ্কিম পল্লবরেখায় মধ্যস্থ, স্থূল কৃষ্ণ তারাসনাথ মণ্ডলাংশের আকারে ঈষৎস্ফীত, উজ্জ্বল অথচ মন্দগতি বিশিষ্ট। স্বপ্নদৃষ্টা শ্যামাঙ্গীর চক্ষুর এইরূপ অলৌকিক মনোহারিত্ব ছিল না। সূর্যমুখীর অবয়ব সেরূপ নহে। স্বপ্নদৃষ্টা খর্বাকৃতি, সূর্যমুখীর আকার কিঞ্চিৎ দীর্ঘ, বাতান্দোলিত লতার ন্যায় সৌন্দর্য ভরে দুলিতেছে। স্বপ্নদৃষ্টার স্ত্রীমূর্তি সুন্দরী, কিন্তু সূর্যমুখী তাহার অপেক্ষা শতগুণে সুন্দরী। আর স্বপ্নদৃষ্টার বয়স 20 অধিক বোধ হয় নাই। সূর্যমুখীর বয়স প্রায় 16। সূর্যমুখীর সঙ্গে সেই মূর্তির কোনো সাদৃশ্য নাই দেখিয়া কুন্দ স্বচ্ছন্দ চিত্ত হইল। সূর্যমুখী কুন্দকে সাদর সম্ভাষণ করিয়া তাহার পরিচর্য দাসী দিগকে
দাসীদিগকে ডাকিয়া আদেশ করিলেন এবং তন্মধ্যে যে প্রধানা তাহাকে কহিলেন যে এই কুন্দের সঙ্গে আমি তারাচরণের বিবাহ দিব, অতএব ইহাকে তুমি আমার ভাইজের মতো যত্ন করিবে। দাসী স্বীকৃতা হইল। কুন্দকে সে সঙ্গে করিয়া কক্ষান্তরে লইয়া চলিল। কুন্দ এতক্ষণে তাহার প্রতি চাহিয়া দেখিয়া কুন্দের শরীর কণ্টকিত এবং আপাদমস্তক শ্বেতাক্ত হইল। যে স্ত্রীমূর্তি কুন্দ স্বপ্নে মাতার অঙ্গুলি নির্দেশক্রমে আকাশপটে দেখিয়াছিল, এই দাসী সেই পদ্মপলাশ লোচনা শ্যামাঙ্গী। কুন্দ ভীতি বিহলা হইয়া মধু নিক্ষিপ্ত শ্বাসে জিজ্ঞাসা করিল, তুমি কে গা? দাসী কহিল, আমার নাম হীরা। অষ্টম পরিচ্ছেদ। পাঠক মহাশয়ের বড় রাগের কারণ। এইখানে পাঠক মহাশয় বড় বিরক্ত হইবেন। আখ্যায়িকা গ্রন্থের প্রথা আছে যে বিবাহটা শেষে হয়। আমরা আগেই কুন্দনন্দিনীর বিবাহ দিতে বসিলাম। আরও চিরকালের প্রথা আছে যে নায়িকার সঙ্গে যাহার পরিণয় হয় সে পরম সুন্দর হইবে, সর্বগুণে ভূষিত, বড় বীর পুরুষ হইবে এবং নায়িকার প্রণয়ে ঢলঢল করিবে। গরিব তারাচরণের তো এ সকল কিছুই নাই। সৌন্দর্যের মধ্যে তামাটে বর্ণ আর খাদা নাক, বীর্য কেবল স্কুলের ছেলেমহলে প্রকাশ। আর প্রণয়ের বিষয়টা কুন্দনন্দিনীর সঙ্গে তাহার কতদূর ছিল বলিতে পারি না, কিন্তু একটা পোষা বানরীর সঙ্গে একটু একটু ছিল। সে যাহা হোক, কুন্দনন্দিনীকে নগেন্দ্র বাটি লইয়া আসিলে তারাচরণের সঙ্গে তাহার বিবাহ হইল। তারাচরণ সুন্দরী স্ত্রী ঘরে লইয়া গেলেন, কিন্তু সুন্দরী স্ত্রী লইয়া তিনি এক বিপদে পড়িলেন। পাঠক মহাশয়ের স্মরণ থাকিবে যে তারাচরণের স্ত্রী শিক্ষা এবং জেনানা ভাঙ্গার প্রবন্ধ সকল প্রায় দেবেন্দ্রবাবুর বৈঠকখানাতেই পড়া হইত। তৎসম্বন্ধে তর্ক বিতর্ককালে মাস্টার সর্বদাই দম্ভ করিয়া বলিতেন যে কখনো যদি আমার সময় হয় তবে এই বিষয়ে প্রথম রিফর্ম করার দৃষ্টান্ত দেখাইব। আমার বিবাহ হইলে আমার স্ত্রীকে সকলের সম্মুখে বাহির করিব। এখন তো বিবাহ হইল, কুন্দনন্দিনীর সৌন্দর্যে খ্যাতি ইহার মহলে প্রসারিত হইল। সকলে প্রাচীন গীত কোট করিয়া বলিল, কোথায় রহিল সে পণ? দেবেন্দ্র বলিলেন, কই হে, তুমিও কি ওল্ড ফুলদের দলে? স্ত্রীর সহিত আমাদের আলাপ করিয়া দাও না কেন? তারাচরণ বড় লজ্জিত হইলেন। দেবেন্দ্রবাবুর অনুরোধ ও বাক্য যন্ত্রণা এড়াইতে পারিলেন না। দেবেন্দ্রের সঙ্গে কুন্দনন্দিনীর সাক্ষাৎ করাইতে সম্মত হইলেন, কিন্তু ভয় পাছে সূর্যমুখী শুনিয়া রাগ করে, এই মতো টালমাটাল করিয়া বৎসরাবধি গেল। তাহার পর আর টালমাটালে চলে না দেখিয়া বাড়ি মেরামতির ওজর করিয়া কুন্দকে নগেন্দ্রের গৃহে পাঠাইয়া দিলেন। বাড়ি মেরামত হইল, আবার আনিতে হইল। তখন দেবেন্দ্র একদিন স্বয়ং দলবলে তারাচরণের আলয়ে উপস্থিত হইলেন এবং তারাচরণকে মিথ্যা দাম্ভিকতার জন্য ব্যঙ্গ করিতে লাগিলেন। তখন অগত্যা তারাচরণ কুন্দনন্দিনীকে সাজাইয়া আনিয়া দেবেন্দ্রের সঙ্গে আলাপ করিয়া দিলেন। কুন্দনন্দিনী দেবেন্দ্রের সঙ্গে কি আলাপ করিল? ক্ষণকাল ঘোমটা দিয়া দাঁড়াইয়া থাকিয়া কাঁদিয়া পলাইয়া গেল। কিন্তু দেবেন্দ্র তাহার নবযৌবন সঞ্চারে অপূর্ব শোভা দেখিয়া মুগ্ধ হইলেন। সে শোভা আর ভুলিলেন না। ইহার কিছু পরে দেবেন্দ্রের বাটিতে কোনো ক্রিয়া উপস্থিত। তাহার বাটি হইতে একটি বালিকা কুন্দকে নিমন্ত্রণ করিতে আসিল, কিন্তু সূর্যমুখী তাহা শুনিতে পাইয়া নিমন্ত্রণে যাওয়া নিষেধ করিলেন, সুতরাং যাওয়া হইল না। ইহার পর একবার দেবেন্দ্র তারাচরণের গৃহে আসিয়া কুন্দের সঙ্গে পুনরালাপ করিয়া গেলেন। লোকমুখে সূর্যমুখী তাহাও শুনিলেন। শুনিয়া তারাচরণকে এমতো ভর্ৎসনা করিলেন যে সেই পর্যন্ত কুন্দনন্দিনীর সঙ্গে আলাপ বন্ধ হইল। বিবাহের পর এইরূপে 3 বৎসর কাটিল। তাহার পর কুন্দনন্দিনী বিধবা হইলেন। জড় বিকারে তারাচরণের মৃত্যু হইল। সূর্যমুখী কুন্দকে আপন বাড়িতে আনিয়া রাখিলেন। তারাচরণকে যে বাড়ি করিয়া দিয়াছিলেন তাহা বেচিয়া কুন্দকে কাজে করিয়া দিলেন। পাঠক মহাশয় বড় বিরক্ত হইলেন সত্য, কিন্তু এত দূরে আখ্যায়িকা আরম্ভ হইল, এত দূরে বিষবৃক্ষের বীজ বপন হইল। আজকের পর্ব এখানেই শেষ। এর পরবর্তী পর্বে আমরা নবম পরিচ্ছেদ থেকে পড়া শুরু করব। ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।